জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে জিওগ্রাফি। সেই জিওগ্রাফির একটা প্রথম পার্ট হিসেবে আমরা নিয়ে আসি পলিটিক্যাল ফিচার অফ ইন্ডিয়া। তাহলে এই পার্টটা থেকে বিভিন্ন ওয়ান লাইনের হিসেবে কোশ্চেন থাকে, বিভিন্ন পরীক্ষায় কিছু না কিছু কোশ্চেন থাকে, তো সেগুলো আমরা অবশ্যই আলোচনা করবো এবং তার সাথে অধ্যায়ভিত্তিক স্পেশালি যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাপ ওয়াইজ। ঠিক আছে, তাহলে ম্যাপ দেখে আমরা আলোচনা করবো। সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে হচ্ছে যে পড়ার সাথে সাথে আমরা ম্যাপটাকে সব থেকে বেশি ফোকাস করবো, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে কি পলিটিক্যাল ফিচার অফ ইন্ডিয়া। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখব প্রথম যেটা আছে যে এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এক্সট্রিম পয়েন্ট অফ ইন্ডিয়া। তাহলে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এক্সট্রিম পয়েন্ট, তাহলে আমরা এখানে ম্যাপের মাধ্যমে দেখবো যাতে আমাদের মনে থাকে বেশি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ, তাহলে এই যে নর্থে আমরা যেটা দেখছি, তাহলে এই নর্থের আমরা জানি যে নর্দার্ন মোস্ট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি ইন্দ্রাকুল, সেটা হচ্ছে ইন্দ্রাকুল। ঠিক আছে, আর সাউদার্ন মোস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কন্যাকুমারী। কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে মেনল্যান্ড। যদি মেনল্যান্ডের কথা বলা হচ্ছে, যদি বলে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্ডিয়ান মেনল্যান্ডের যদি কথা বলা হয় সেটা হবে কন্যাকুমারী। ঠিক আছে, আর যদি মেনল্যান্ডের কথা না বলে তাহলে সেটা হয়ে যাবে কোথায় ইন্দ্রা পয়েন্ট, যেটার আগের নাম ছিল কি পিগমিলিয়ন পয়েন্ট। ঠিক আছে, পিগম্যালিয়ন পয়েন্ট। ঠিক আছে, তাহলে এগুলো অলরেডি আমাদের লেখাও আছে, তাহলে জাস্ট আমরা দেখছি ম্যাপের মাধ্যমে। আর ওয়েস্টার্ন মোস্ট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে গুহারমতি, যেটা আছে কোথায় গুজরাটে। আর ইস্টার্ন মোস্ট বললে সেটা হয়ে যাবে কিবিথু, এই যে কিবিথু যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তাহলে আমরা নর্থ সাউথ এক্সটেনশন পেয়ে গেলাম। প্রথমে যেটা উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোথায় ইন্দ্রাকোল। তাহলে নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ইন্দ্রাকোল। আর সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি মেনল্যান্ডের কথা বলে সেটা হবে কোথায় কন্যাকুমারী বা কেপ ক্যামেরুন। আর যদি মেনল্যান্ডের কথা না বলে থাকে, উল্লেখ করা থাকে, তাহলে সেটা হয়ে যাবে ইন্দ্রা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। ঠিক আছে, ইন্দ্রা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। আর ওয়েস্টার্ন মোস্ট যদি বলে সেটা হবে গুহারমতি, যেটা আমাদের আছে কোথায় গুজরাটে। আর ইস্টার্ন মোস্ট বললে কিবিথু। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে যদি লেন্থ এর যে ডিস্টেন্সের কথা যদি বলে তাহলে নর্থ সাউথ যেটা আছে এটা হয়ে যাবে 3214 কিলোমিটার। আর যদি ইস্ট টু ওয়েস্ট বলে এটা হয়ে যাবে 2933 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতে পেয়ে গেলাম। নর্থ সাউথ যেটা ডিস্টেন্স যেটা আছে সেটা 3214 কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্ট যদি আছে সেটা হচ্ছে 2933 কিলোমিটার। ঠিক আছে, আর নর্দার্ন মোস্ট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ইন্দ্রাকোল, আর সাউদার্ন মোস্ট হচ্ছে কন্যাকুমারী। আর যদি মেনল্যান্ডের কথা বললে, আর যদি মেনল্যান্ডের কথা না বলে তাহলে সেটা হয়ে যাবে কোথায় ইন্দ্রা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। আর ওয়েস্টার্ন মোস্ট বললে গুহারমতি, যেটাকে আমরা গুজরাটে আছে। আর ইস্টার্ন মোস্টের কথা বললে সেটা হবে কিবিথু, যেটা আছে কোথায় অরুণাচল প্রদেশে। ঠিক আছে, চলে আসছে আমরা নেক্সট পেজে। আচ্ছা, যেটা একটু আগে বললাম সেটা এখানে পয়েন্ট আকারে সাজানো আছে, যেরকম এই যে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কোথায় ইন্দ্রাকোল। ঠিক আছে, এরপরে যেটা আছে এই যে সাউদার্ন মোস্ট পয়েন্ট আমরা দেখলাম অফ ইন্ডিয়া, কিন্তু কোথায় আছে মেনল্যান্ডের কথা বলা আছে, এটা দেখতে হবে মেনল্যান্ড। তাহলে মেনল্যান্ডের কথা বললে কন্যাকুমারী আর কেপ ক্যামেরুন, যেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, এটা মনে রাখবে আমরা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, আর সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বলে এই যে মেনল্যান্ড যেটা আছে, মেনল্যান্ড এখানে মিসিং আছে, তাহলে মেনল্যান্ড যদি উল্লেখ না করে তাহলে সেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যেটা আরেকটা নাম আছে পিগম্যালিয়ন পয়েন্ট। এটা মানে পুরাতন নাম পিগম্যালিয়নে পয়েন্ট ছিল, কিন্তু ইন্দিরা গান্ধীকে সম্মান জানানোর কথা এর নামকরণ করা হয় কি ইন্দ্রা পয়েন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ঠিক আছে, এরপরে আসছি দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট। তাহলে ইস্টার্ন মোস্ট পয়েন্ট আমরা একটু আগে দেখলাম কিবিথু, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গুয়ারমতি। তাহলে প্রথমে আমরা ম্যাপ দেখে পড়বো, তার সাথে সাথে এই যে ডেসক্রিপশন আছে সেটা অলরেডি দেওয়া আছে, যাতে আমাদের কি মনে থাকে। তারপর আছে ডিস্টেন্স বিটুইন, যেটা দেখলাম যে নর্থ থেকে সাউথে যেটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 3214 কিলোমিটার। আর যদি ইস্ট টু ওয়েস্ট যদি বলে সেটা হচ্ছে 2933 কিলোমিটার। ঠিক আছে, এরপরে আসছি আমরা নেক্সট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, অর্থাৎ ভারত যেটা আছে আমাদের ভারতবর্ষ, এই ভারতের সাথে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে ভারতের যে বিভিন্ন স্টেট, তারা কোন কোন স্টেট ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আসছে বাংলাদেশের সাথে, কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সাথে সব থেকে ম্যাক্সিমাম বাউন্ডারি শেয়ার করে, সেটা কত 4096 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি যেটা শেয়ার করে সেটা হচ্ছে 4096 কিলোমিটার। এটা দেখবো আমরা বাংলাদেশের সাথে শেয়ার করে ভারত। ঠিক আছে, তাহলে কোন কোন স্টেট ভারতের বাংলাদেশের সাথে শেয়ার করে সেটা প্রথমে আমরা যেটা পড়ার আগে সব থেকে প্রথমে আমরা দেখবো ম্যাপটা দেখবো। এই যে বাংলাদেশ যেটা আছে, এই বাংলাদেশের সাথে যেটা আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, প্রথম যেটা আছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়েস্ট বেঙ্গল। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আসাম। ঠিক আছে, এই পার্টটা যেটা আছে এই পার্টটা আসাম বর্ডার শেয়ার করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়া, এই পুরো পার্টটা যেটা আছে এই মেঘালয়া শেয়ার করছে বর্ডার। ঠিক আছে, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, এই যে মিজোরাম। তাহলে মিজোরাম কোথায় আছে না, মিজোরাম এই যে এটা আছে মিজোরাম। তাহলে মিজোরাম বর্ডার শেয়ার করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, এই যে লাস্টে যেটা আছে সেটা ত্রিপুরা। তাহলে কোন কোন আমরা দেখতে পেলাম, 1 নম্বরে দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল, তারপরে দেখতে পেলাম আসাম, এই কিছুটা পার্ট আসাম,
তারপরে আমরা দেখতে পেলাম মেঘালয়, তারপর আমরা দেখতে পেলাম মিজোরাম, তারপর আমরা দেখতে পাচ্ছি কি ত্রিপুরা। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে একটা পরীক্ষায় আসে যে ত্রিপুরা কোন স্টেট বাংলাদেশকে 3 দিক দিয়ে বাউন্ডারি শেয়ার করে, তো সেটা হচ্ছে একমাত্র কি ত্রিপুরা। এই যে এই সাইডটা তো টাচ করে আছে বাংলাদেশকে, এদিকেও টাচ করে আছে, এদিকেও টাচ করে আছে, তাহলে 3 সাইড যদি বলে তাহলে 3 সাইডের কথা বললে সেটা হয়ে যাবে কোথায়, ত্রিপুরা। ঠিক আছে, বাউন্ডারি নেমের কথা বললে সেটা হয়ে যাবে কি 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর। ঠিক আছে, তাহলে এই হলো বাংলাদেশ 4096 কিলোমিটার টোটাল যেটা আছে লেন্থ এই বাউন্ডারি শেয়ারের। তাহলে কোন কোন স্টেট আমরা পরপর ম্যাপ দেখে বলতে পারবো যাতে আমাদের কি মনে থাকে। 1 নম্বর কি ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, 3 নম্বর মেঘালয়, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরা হচ্ছে একটা স্টেট যেটা হচ্ছে বাংলাদেশকে 3 দিক দিয়ে বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, এরপরে নেক্সট আসছে আমরা চায়না। তাহলে চায়না আমরা সব থেকে প্রথম ম্যাপটা দেখবো, এখানে আছে চায়না, এটা হচ্ছে চায়নার লোকেশন, আর এই যে পার্টটা আছে এটা হচ্ছে নেপাল। ঠিক আছে, এটা হচ্ছে নেপাল। তাহলে চায়নার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে এই যে পার্টটা যেটা আছে এটা হচ্ছে হিমাচল প্রদেশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড। ঠিক আছে, তারপরে এই যে ছোট্ট আছে এটা হচ্ছে কি সিকিম। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোন কোন স্টেট যেটা আছে চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে আছে কি হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তারপরে সিকিম, তারপরে অরুণাচল প্রদেশ। তাহলে আমরা সেখানেই দেখতে পাচ্ছি এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, তারপরে সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ। বাউন্ডারি নেমের কথা যদি বলে তাহলে সেটা হবে কি ম্যাকমোহন লাইন। ঠিক আছে, বা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, তাহলে সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এরপর আসছে আমরা নেক্সট। তাহলে সব থেকে আমরা যেটা মোস্ট ফোকাস করবো সেটা হচ্ছে কি ম্যাপের উপরে। ম্যাপটা যদি ঠিকঠাকভাবে মনে থাকে তাহলে আমরা হয়তো পরবর্তীকালে এই যে টার্মসগুলো আছে সেটা মনে রাখতে পারবো। ঠিক আছে, এরপরে আসছে পাকিস্তান। তাহলে এই যে পাকিস্তান আছে, এই পাকিস্তানের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর, এই পার্ট এই দিকটাতে আছে পাকিস্তান। তাহলে এখানে আছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে আছে কি পাঞ্জাব। তাহলে এই যে হলুদ পাটটা এটা হচ্ছে পাঞ্জাব, তারপরে রাজস্থান, এই বড় পাটটা আছে রাজস্থান, আর এই দিকটা আছে কি গুজরাট। ঠিক আছে, তাহলে এই সাইডের যে স্টেটগুলো সেগুলো পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে পাঞ্জাব, তারপরে রাজস্থান, তারপরে গুজরাট। ঠিক আছে, বাউন্ডারি নেমের কথা বললে সেটা হয়ে যাবে কি রেড ক্লিপ লাইন, সেটা হয়ে যাবে রেড ক্লিপ লাইন। আচ্ছা, আর একটু কিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, যেটা আছে আত্তারি ওয়াঘা বর্ডার যদি বলে তাহলে এটা হচ্ছে বাউন্ডারি বিটুইন পাঞ্জাব অ্যান্ড পাকিস্তান। ঠিক আছে, পাঞ্জাব অর্থাৎ ইন্ডিয়ার যে পাঞ্জাব আছে সেই পাঞ্জাব, কারণ কি একটা পাঞ্জাব যেটা প্রভিন্স যেটা আছে সেটা পাকিস্তানেও আছে, তো সেক্ষেত্রে এটা হবে ইন্ডিয়ান পাঞ্জাব অ্যান্ড পাকিস্তানের মধ্যে যে বর্ডার শেয়ার হচ্ছে সেই বর্ডারটার নাম হচ্ছে আত্তারি ওয়াঘা বর্ডার। আরেকটা আছে স্যার ক্রিক লাইন। এই যে স্যার ক্রিক লাইন বা 24th প্যারালাল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বাউন্ডারি বিটুইন গুজরাট অ্যান্ড পাকিস্তান। ঠিক আছে, তাহলে এই যে ইন্ডিয়ান গুজরাট এবং পাকিস্তানের সাথে যে বর্ডার শেয়ার হয় এই বর্ডারের যেটা নাম আছে এটার নাম আছে স্যার ক্রিক লাইন বা 24th প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম পাকিস্তানের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। ঠিক আছে, এবারে এই যে বর্ডার এটার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন। আর যদি শুধুমাত্র বলে যে পাঞ্জাব এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার শেয়ার আছে এটাকে বলা হয় আত্তারি ওয়াঘা বর্ডার। আর স্যার ক্রিক লাইন যেটা হচ্ছে 24th প্যারালাল, এটা হচ্ছে বাউন্ডারি বিটুইন গুজরাট অ্যান্ড পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান কমপ্লিট হলো। এরপরে আসছি আমরা নেপাল। ঠিক আছে, তাহলে আমরা নেপালটা দেখে নেবো কোথায় আছে। তাহলে এই যে পার্টটা আছে এটা হচ্ছে নেপাল। তাহলে এই যে নেপালের সাথে কোন কোন স্টেট আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি বাউন্ডারি শেয়ার, প্রথমে উত্তরাখণ্ড, এই যে উত্তরাখণ্ড আছে এখানে উত্তরাখণ্ড, তারপরে দেখতে পাচ্ছি আমরা কি উত্তরপ্রদেশ। তাহলে এই যে পার্টটা উত্তরপ্রদেশ একটা লম্বা বর্ডার শেয়ার করছে উত্তরপ্রদেশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিহার, এই বিহার অংশটা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সিকিম, যে এই যে সিকিম আছে এই সিকিম কিছুটা অংশ বর্ডার শেয়ার করছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এই পার্টটা। তাহলে এই পার্টটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেয়ার করছে। তাহলে কোন কোন স্টেট, উত্তরাখণ্ড, হ্যাঁ উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে সিকিম, তারপরে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে এই যে ইন্ডিয়ান স্টেট তারা শেয়ারিং বর্ডার উইথ নেপাল। ঠিক আছে, তাহলে মনে থাকবে এগুলো, অবশ্যই মনে থাকবে যদি ম্যাপটা ঠিকঠাকভাবে দেখা হয়। একবার না থাকলে ভিডিওটা আরেকবার দেখবে অবশ্যই। তারপরে আসছে মায়ানমার। ঠিক আছে, তাহলে মায়ানমারের সাথে কোন কোন স্টেট যেটা আছে সেটা বর্ডার শেয়ার করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার। এই মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে কি, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি অরুণাচল প্রদেশ। এই যে এই উপরের পার্টটা যেটা আছে এখানে অরুণাচল প্রদেশ মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে। তারপরে কি আছে নাগাল্যান্ড। ঠিক আছে, তারপরে এই যে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, এখানেও লেখা আছে কি মণিপুর অ্যান্ড মিজোরাম। তাহলে মিজোরাম, তাহলে এই যে নর্থ ইস্ট যেটা আছে এই নর্থ ইস্টের স্টেট যেগুলো আছে সেগুলো মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে উপর থেকে নিচে, যেরকম অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, তারপরে হচ্ছে মণিপুর, তারপরে হচ্ছে মিজোরাম। ঠিক আছে, এরপরে আসছি আমরা ভুটান। তাহলে ভুটানের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, তাহলে ভুটান কোথায় আছে, যে ভুটান আছে এই পার্টটা আছে ভুটান।
ঠিক আছে। তাহলে এই পার্টের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিকিম, প্রথমে দেখতে পাচ্ছি কি সিকিম। আচ্ছা, এখানেও দেওয়া আছে সিকিম, তারপরে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রিন কালার যেটা দেওয়া আছে এর সাথে কিছুটা অংশ ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে। তারপরে আসাম, এই যে আসাম যেটা আছে এই ব্লু কালারের এটা হচ্ছে আসাম, তাহলে এই বর্ডার শেয়ার করছে। তারপরে অরুণাচল প্রদেশ, এই যে এই কালারটা দেওয়া আছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে চারটা, একটা হচ্ছে সিকিম, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, তারপরে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, এরপরে আসছি আমরা আফগানিস্তান। তাহলে আফগানিস্তানের সাথে জাস্ট একটা স্টেটই বর্ডার শেয়ার করছে, কারণ এটা হচ্ছে আফগানিস্তান। আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটু বর্ডার টাচ করছে, সেটা হচ্ছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, আচ্ছা স্টেট ফরমেশন, তাহলে আমরা এক্ষেত্রে যেটা দেখে নেবো যে কিছু কিছু স্টেট যেগুলো আছে তাদের ফরমেশন ইয়ারটা একটু দেখে নেবো, সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যেরকম প্রথমে আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা। আচ্ছা, তাছাড়া যদি বিভিন্ন স্টেটের রাজধানী, ঠিক আছে, ক্যাপিটাল, তারপরে গভর্নর এবং সিএম, যে বর্তমান সিএম আছে, এটা জিকে পার্টের একটা ভিডিও আমরা অলরেডি করে দিয়েছি, সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে রাখবে। এবং যদি দেখে না থাকো তাহলে এই চ্যানেলটাতে প্লে লিস্টে আপলোড করা আছে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক, সেটাতে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোশ্চেন হতে পারে, যে বিভিন্ন স্টেট আছে তাদের ক্যাপিটাল এবং তাদের গভর্নর এবং সিএম খুব সুন্দর করে সাজানো আছে, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাহলে ফরমেশন ইয়ারটা দেখে রাখবো 1950। ঠিক আছে, ফরমেশন ইয়ার হচ্ছে 1950। এরপরে আসছি আন্ধ্রপ্রদেশ। তাহলে আন্ধ্রপ্রদেশের যে স্টেট ম্যাপ সেটা দেওয়া আছে এখানে। আন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল হচ্ছে কি অমরাবতী। ফরমেশন ইয়ার যদি বলে তাহলে এটা হচ্ছে 1953। তাহলে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য যদি বলে, যে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট যদি বলে, ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেটের কথা বললে সেটা হয়ে যাবে কি আন্ধ্রপ্রদেশ। কবে এস্টাবলিশ হয়েছিল? 1953। ঠিক আছে, এরপরে আসছি আমরা গুজরাট। ঠিক আছে, তাহলে এই যে গুজরাট যেটা আছে, গুজরাটের ম্যাপ এখানে অলরেডি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে মহারাষ্ট্রের ম্যাপ। ঠিক আছে, তাহলে গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। ফরমেশন ইয়ারটা দেখে নাও 1960 ফার্স্ট মে, আর এটারও ফরমেশন ইয়ার সেম আছে 1960 ফার্স্ট মে। তবে কি আছে না, বোম্বে যেটা আছে এই দুটি আগে, গুজরাট এবং মহারাষ্ট্র যেটা আজকের দিনে আছে এই দুটোকে আগে বলা হতো বোম্বে। ঠিক আছে, তো পরবর্তীকালে সেই বোম্বেকেই বিভাজন করে গুজরাট এবং মহারাষ্ট্র গঠিত হয়। তাহলে সেটাই বলছে বোম্বে রাজ্য বিভাজন করে মহারাষ্ট্রের সাথে গঠিত হয় গুজরাট। ঠিক আছে, বোম্বে রাজ্য থেকে বিভক্ত। তাহলে এই দুটি আগে বোম্বে নামে পরিচিত ছিল, যেটা ভাগ হয়ে যায়, একটা পার্ট হয়ে যায় গুজরাট আর একটা পার্ট হয়ে যায় মহারাষ্ট্র। তো ঠিক আছে, এটা কবে তৈরি হয়? 1960। দুটারই ফরমেশন ইয়ার সেম। ঠিক আছে, একটার ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, আর মহারাষ্ট্র যেটা আছে মহারাষ্ট্র ক্যাপিটাল হচ্ছে আমরা জানি সবাই মুম্বাই। ঠিক আছে, এরপরে আসছি আমরা নাগাল্যান্ড। ঠিক আছে, এই যে নাগাল্যান্ডের ক্যাপিটাল আমরা জানি কি কোহিমা। নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা। ফরমেশন ইয়ারটা দেখে রাখবে 1963। এখানে ম্যাপ দেওয়া আছে নাগাল্যান্ডের। আসাম রাজ্য থেকে গঠিত প্রথম পাহাড়ি রাজ্য, তাহলে এটা মনে রাখবে যে আসাম রাজ্য থেকে গঠিত প্রথম পাহাড়ি রাজ্য যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কি নাগাল্যান্ড। এরপরে আসছি মিজোরাম। তাহলে এক্ষেত্রে আমরা তিনটি স্টেট আমি দিয়ে দিয়েছি, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া। মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, এই তিনটেরই ফরমেশন ইয়ার হচ্ছে 1987। ঠিক আছে, 1987। তাহলে মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, এই তিনটে যেটা স্টেট আছে এই তিনটি স্টেটের ফরমেশন ইয়ার হচ্ছে 1987। ঠিক আছে, নেক্সট আসছি ছত্তিশগড়। তাহলে আরেকটু দেখে নেবো আমরা। ঠিক আছে, ছত্তিশগড়। তাহলে এই যে ছত্তিশগড় আছে, এই ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড, এই তিনটে স্টেটের যেটা ফরমেশন ইয়ার হচ্ছে সেটা হচ্ছে সেম 2000 সাল। তবে যেটা আছে ছত্তিশগড় যেটা আছে 2000 সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে ছত্তিশগড় গঠিত হয়। ঠিক আছে, তাই এটা আমাদের মনে রাখতে হবে যে কোন স্টেট থেকে, সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ থেকে পৃথক হয়ে পরে ছত্তিশগড় গঠিত হয় কবে? 2000 সালে। আচ্ছা, উত্তরাখণ্ড যেটা আছে এই উত্তরাখণ্ড 2000 সালে উত্তরপ্রদেশ থেকে পৃথক হয় কিন্তু উত্তরাঞ্চল নামে, কিন্তু রিনেমড অ্যাজ উত্তরাখণ্ড ইন 2007 অর্থাৎ 2007 সালে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে উত্তরাখণ্ড যেটা আছে প্রথমে কি নামে পরিচিত ছিল? প্রথমে পরিচিত ছিল উত্তরাঞ্চল নামে। যখন প্রথম তৈরি হয় 2000 সালে উত্তরপ্রদেশ থেকে পৃথক হয়ে যেটা স্টেট গঠিত হয় সেটা উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এর নামকরণ হয় উত্তরাখণ্ড, কিন্তু কত সালে? 2007 সালে। ঠিক আছে, তাহলে 2000 সালে যখন উত্তরপ্রদেশ থেকে আলাদা হয় তখন নাম ছিল উত্তরাঞ্চল, পরবর্তীকালে এর নাম হয় উত্তরাখণ্ড। কত সালে? 2007 সালে। ঠিক আছে, ঝাড়খণ্ড আমরা সবাই জানি বিহার থেকে আলাদা হয়েছে 2000 সালে, বিহার থেকে পৃথক। আর তেলেঙ্গানার কথা যদি বলে তাহলে এটা হচ্ছে 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক। ভারতের সবচেয়ে নতুন গঠিত রাজ্য হলো তেলেঙ্গানা। এটা মনে রাখতে হবে যে ভারতের সবথেকে যে লেটেস্ট অর্থাৎ নিউয়েস্ট যেটা আছে সেটা সবথেকে নতুন যেটা আছে এই নতুন গঠিত রাজ্য হচ্ছে কি তেলেঙ্গানা। কবে গঠিত হয়? 2014 সালে। ঠিক আছে, এরপরে আসছে আমরা আচ্ছা স্ট্যান্ডার্ড লাইন।
তাহলে এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড লাইন আমরা বারবার মুখস্থ করি এবং সেটা বারবার ভুলেও যাই। তাই আজকে আমরা দেখবো ম্যাপ ওয়াইজ দেখবো, ঠিক আছে, ম্যাপ ভিত্তিতে দেখবো। তাহলে স্ট্যান্ডার্ড লাইন যেটাকে বলছে যে ইন্ডিয়া হ্যাজ ওয়ান স্ট্যান্ডার্ড টাইম পাসেস থ্রু এলাহাবাদ ইউপি, যেটাকে বলা হয় কি 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এটা মনে রাখতে হবে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, ঠিক আছে। এটা কোন এই যে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট যেটা আছে এটা পাস করছে আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে এই দেখো উত্তরপ্রদেশ দিয়ে, তারপরে যেটা আসছে মধ্যপ্রদেশকে হালকা টাচ করছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা যে এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা পাস করছে আমরা যেটা দিয়ে সেটা আছে কি এই এলাহাবাদ ইউপি কত 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখবো যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাসেস থ্রু 5 স্টেট। তাহলে এই যে 5টা স্টেটের মধ্যে দিয়ে পাস করছে সেই 5টা স্টেট কি কি এগুলোকে বারবার মুখস্থ করার দরকার নেই। সব থেকে প্রথম আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ম্যাপে। তাহলে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি কি উত্তরপ্রদেশ, তাহলে এই যে উত্তরপ্রদেশ দিয়ে পাস করছে, তারপরে মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশে কিছুটা অংশ টাচ করছে, তো মধ্যপ্রদেশে দিয়ে হলেও পাস করছে। তারপরে যেটা আসছে সেটা কি ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা, তারপরে যেটা আসছে লাস্টে সেটা কি অন্ধ্রপ্রদেশ। তাহলে আমরা 5টা স্টেট পেয়ে গেলাম কি কি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছত্তিশগড়, উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তাহলে এর মধ্য দিয়ে ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে সেটাকে বলছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, সেটা পাস করছে, ঠিক আছে। এরপরে আসছি আমরা আচ্ছা টপিক অফ ক্যান্সার। তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখব টপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বাংলায় বলি কি কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। টপিক অফ ক্যান্সার যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে পাস হয়ে গেছে। তার আগে আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপে দেখবো যে এই যেটা আছে 0 ডিগ্রি এটাকে বলা হয় কি ইকুয়েটর বা বাংলায় বলি নিরক্ষরেখা। তাহলে এটা যেটা আছে এটা ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাস করেনি, কারণ আছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ আছে কোথায় এই যে এ পার্টে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে দিয়ে না টপিক অফ ক্যাপ্রিকন গেছে, মকর ক্রান্তি রেখাও পাস করেনি, কারণ এটা হচ্ছে কত 23.5 ডিগ্রি বলা হয়, কিন্তু এক্স্যাক্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 23 ডিগ্রি 26 মিনিট, ঠিক আছে। সাউথ এটা যেটা আছে সাউথ এটা হচ্ছে ক্যাপ্রিকন যেটা আমরা বলি মকর ক্রান্তি রেখা, এটা এদিকে পাস হয়ে গেছে। তাহলে শুধুমাত্র যেটা ভারতের মধ্যে দিয়ে পাস করে গেছে সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, যেটা হচ্ছে কত 23 ডিগ্রি 26 মিনিট নর্থ না সাউথ 26 মিনিট নর্থে, ঠিক আছে। তাহলে নর্থের যদি বলে সেটা হবে টপিক অফ ক্যান্সার, আর সাউথের কথা বললে সেটা হয়ে যাবে টপিক অফ ক্যাপ্রিকন, যেটাকে আমরা বলি মকর ক্রান্তি রেখা। আর ক্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, সেটা কোন দিয়ে যাচ্ছে ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই একটি রেখা যা হচ্ছে যেটা ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। এটা মনে রাখবে যে কর্কট ক্রান্তি রেখা যেটা আছে সেটা ভারতের মধ্যে দিয়ে, আর ইকুয়েটর কিন্তু যাচ্ছে না, কারণ ইকুয়েটর 0 ডিগ্রি, অর্থাৎ এটাকে বলা হয় কি নিরক্ষরেখা। তাহলে আমাদের ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি 26 মিনিট নর্থ, সাউথ না। এরপরে আসছে কোন কোন স্টেটের মধ্যে যাচ্ছে, আমরা জাস্ট ম্যাপটাকে দেখবো। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা কি গুজরাটের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে হালকা করে হলেও রাজস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। তাহলে এই যে ম্যাপ ওয়াইজ দেখলে আমাদের কি মনে রাখতে সুবিধা হয়, যেরকম প্রথমে কি গুজরাট পেয়ে গেলাম, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম, ঠিক আছে। এরপরে আসছে আমরা এই যেটা একটু আগে বললাম সেটাকে এখানে লেখা আছে যে কর্কট ক্রান্তি রেখা যেটা আছে 23 ডিগ্রি 26 মিনিট নর্থ, এর বা টপিক অফ ক্যান্সার বলা হয় এটাকে। এটা ভারতে মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। রাজ্যগুলির তালিকা পশ্চিম থেকে পূর্বে দেওয়া আছে, গুজরাট যেটা একটু আগেই বললাম, তারপরে কি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই ম্যাপটা দেখলে বোঝা যাবে। এই দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে কি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এই যে 8টা স্টেট বা 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার। আচ্ছা এটি ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে যায় এবং দেশের জলবায়ুতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাহলে এই যে টপিক অফ ক্যান্সার যেটা আছে এটা ভারতের জলবায়ুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আরেকটা যেটা দেওয়া আছে, একটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আছে যে পশ্চিমবঙ্গের এটি কোন জায়গার মধ্যে দিয়ে যায়, এটা হচ্ছে কৃষ্ণনগরটা কোথায়, নদিয়া, ঠিক আছে। তাহলে এই নদিয়া আর কৃষ্ণনগরের কাছ দিয়ে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের কোথায়, পশ্চিমবঙ্গের নদিয়া যেটা আছে কৃষ্ণনগর, এই নদিয়া আর কৃষ্ণনগরের মধ্যে দিয়ে পাস করে যায়, সেটা কি টপিক অফ ক্যান্সার, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো নদিয়া কৃষ্ণনগর, ঠিক আছে। এরপরে আসছি আচ্ছা শর্ট টাইপ ইনফরমেশন কিছু দেওয়া আছে যেটা মনে রাখতে হবে, যেরকম ভারতের মোট ভৌগোলিক আয়তন যদি বলে সেটা হবে 32,87,263 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার, ঠিক আছে। তাহলে যদি ভারতের আয়তন যদি বলে তাহলে সেটা হবে কত 32,87,263 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে যদি বলে যে ভারতের যে মোট আয়তন যেটা আছে সেটা বিশ্বের আয়তনের কত পার্সেন্ট আছে, সেটা হবে 2.4%, 2.4%, ঠিক আছে। তাহলে 2.4 অংশ,
4%, ঠিক আছে, তাহলে 2.4%, ঠিক আছে। এটা যেটা আছে এটা বিশ্বের মোট স্থলভাগ যেটা আছে সেই স্থলভাগের এতটা % ভারত অধিকার করে আছে, ঠিক আছে। এরপরে আছে আয়তনের দিক থেকে ভারতের স্থান 7। আচ্ছা, উপকূল রেখার দৈর্ঘ্য 7,516। তাহলে এই যে উপকূল রেখার দৈর্ঘ্য দ্বীপ সহ যদি বলে, আন্দামান নিকোবর আইল্যান্ড যেটা আছে, এই যে বিভিন্ন দ্বীপ আছে এই দ্বীপগুলোকে নিয়ে যদি বলে উপকূল রেখা, অর্থাৎ যেটাকে আমরা বলি কি কোস্টাল লাইন, কোস্টাল লাইনের কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কত 7,516। কিন্তু এটা কি দ্বীপ সহ, আর যদি দ্বীপ ছাড়া বলে বা দ্বীপ বাদে যদি বলে সেটা হয়ে যাবে 6,100 কিলোমিটার। তাহলে এটা মনে রাখতে হবে, যদি দ্বীপ সহ যদি বলে সেটা হবে 7,516, আর যদি দ্বীপ বাদ দিয়ে বা আইল্যান্ড বাদ দিয়ে যদি বলে সেটা হয়ে যাবে কত 6,100। তাহলে ঠিক আছে, তাহলে কিন্তু কার কথা বলছে এটা বলছে কোস্টাল লাইনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে আসছি, কিছু দেওয়া আছে যে আয়তনের ভিত্তিতে ভারতের শীর্ষ 3টি রাজ্য কি কি। তাহলে আয়তনের ভিত্তিতে শীর্ষ 3টি রাজ্য আমরা দেখতে পাচ্ছি, একটা কি রাজস্থান, মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র। এই যে দেওয়া আছে রাজস্থান, ঠিক আছে, তারপর মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। তাহলে আয়তনের ভিত্তিতে এরা 3জন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে অবস্থান। তারপরে হচ্ছে ভারতের আয়তনের ভিত্তিতে সবচেয়ে ছোট 2টি রাজ্য কি কি। তাহলে সবচেয়ে ছোট 2টি রাজ্যের কথা যদি বলে সেটা হবে কি গোয়া, তারপরে হচ্ছে কি সিকিম। তাহলে গোয়া কোথায়, এই যে ছোট্ট আছে এই যে গোয়া, এটা হচ্ছে গোয়া, আর সিকিম এদের। তাহলে আয়তনের ভিত্তিতে 2টি ছোট রাজ্য হচ্ছে, প্রথমটা হচ্ছে গোয়া, সেকেন্ডটা হচ্ছে কি সিকিম, ঠিক আছে। এরপরে আসছি, আচ্ছা, সবচেয়ে বেশি জনসংখ্যার 3টি রাজ্য। তাহলে জনসংখ্যা অর্থাৎ পপুলেশন ওয়াইজ যদি বলে সবথেকে লার্জেস্ট যদি বলে তাহলে সেটা হবে কি উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার। তাহলে এই যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেটা কি উত্তরপ্রদেশ, তারপরে দেখতে পাচ্ছি এই যে মহারাষ্ট্র, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিহার। তাহলে এটা হচ্ছে পপুলেশন ওয়াইজ, ঠিক আছে। আর সবচেয়ে কম জনসংখ্যা 2টি যদি স্টেট বলে তাহলে সেটা হবে সিকিম, আর 2 নম্বর হচ্ছে মিজোরাম। তাহলে সিকিম কোথায়, এই যে আমরা দেখতে পাচ্ছি সিকিম, ঠিক আছে, আর মিজোরাম এটা হচ্ছে মিজোরাম, ঠিক আছে। তাহলে এটা দুটি আয়তনের পপুলেশন ওয়াইজ সবথেকে ছোট প্রথমে আসছে সিকিম, আর এইসের ভিত্তিতে এরিয়া ওয়াইজ বললে সিকিম হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তারপরে আচ্ছা, এটা দেওয়া আছে যে কেন্দ্রশাসিত অঞ্চল যেটাকে আমরা বলি পুদুচেরি বা পন্ডিচেরি, এই কেন্দ্রশাসিত অঞ্চল 4টি জেলা নিয়ে গঠিত, ঠিক আছে, 4টি ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। এই 4টি ডিস্ট্রিক্ট আবার ভারতের বিভিন্ন জায়গার মধ্যে আছে, যেরকম কি একটা আছে যেটা পুদুচেরি, ঠিক আছে, বা যেটাকে আমরা পুদুচেরি বলে, মূল ও সবচেয়ে বড় জেলা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তাহলে এই যে পুদুচেরি যেটা আছে এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তাহলে এই বঙ্গোপসাগরের তীরে সবচেয়ে এটাই হচ্ছে এই যে পুদুচেরি বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বড় জেলা, ঠিক আছে। 4টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে কি পুদুচেরি। এটা মনে রাখতে হবে যে সবচেয়ে বড় জেলা যেটা আছে সেটা কি পুদুচেরি বা পন্ডিচেরি। তারপরে 2 নম্বর হচ্ছে কারাইকাল, এটা হচ্ছে তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত উপকূলীয় জেলা। কারাইকাল তার নিচেই আছে, তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত কারাইকাল, এটা হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে মাহি, তাহলে এই যে মাহি যেটা আছে এটা কোথায় অবস্থিত, কেরালে অবস্থিত, এটা মনে রাখতে হবে। এই যে মাহি যেটা আছে এটা কোথায় অবস্থিত, কেরালাতে অবস্থিত, ঠিক আছে। আর 4 নম্বরটা হচ্ছে ইয়ানাম, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কোথায় অন্ধ্রপ্রদেশে। তাহলে এই 4টি ডিস্ট্রিক্ট নিয়ে পরে গঠিত হচ্ছে সেটা কি পুদুচেরি বা পন্ডিচেরি, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে 4টি ডিস্ট্রিক্ট কি, একটা হচ্ছে পুদুচেরি, সেকেন্ড হচ্ছে কারাইকাল, তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত, তারপর হচ্ছে কেরালা, কেরালাতে আছে মাহি, আর তারপর ইয়ানাম আছে কোথায় অন্ধ্রপ্রদেশে। এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য বলা আছে এই 4টি জেলা ভৌগোলিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন কিন্তু সাংবিধানিকভাবে একসাথে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে, ঠিক আছে। যে এগুলি আলাদা হলেও মানে জিওগ্রাফিক্যালি একে অপর থেকে আলাদা হলেও এগুলো সাংবিধানিক দিক থেকে এরা একটি অর্থাৎ পুদুচেরি বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরিজ গঠন করে, ঠিক আছে। তাহলে 4টা কী ছিল, একটা ছিল পুদুচেরি, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কারাইকাল, 3 নম্বর হচ্ছে মাহি যেটা কেরালাতে অবস্থিত, আর 4 নম্বর হচ্ছে ইয়ানাম যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এরপরে আসছি আমরা, আচ্ছা, জনসংখ্যার দিক থেকে বিশ্বের 3টি সর্বোচ্চ জনবহুল দেশ আমরা দেখে নেব। একটা হচ্ছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ঠিক আছে। এরপরে আসছি, আচ্ছা, এটা যেটা আছে উপকূলীয় সমভূমি বা কোস্টাল প্লেন। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াকে বলা হচ্ছে কি কোস্টাল প্লেন, ঠিক আছে। এই যে এরিয়া, এই পাতলা করে যে এরিয়া আছে এই এরিয়াকে বলা হচ্ছে কি কোস্টাল প্লেন বা উপকূলীয় সমভূমি, ঠিক আছে। তাহলে ভারতের যে উপকূলীয় সমভূমি দুটো আছে, 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি পূর্ব দিকে, একটা আছে পূর্ব দিকে যেটাকে আমরা বলি পূর্ব উপকূলীয় সমভূমি বা ইস্টার্ন কোস্টাল প্লেন, ঠিক আছে, ইস্টার্ন কোস্টাল প্লেন, ঠিক আছে। আরেকটা যেটা আছে যে পশ্চিম উপকূলীয় সমভূমি যেটাকে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন বলে, ঠিক আছে। তাহলে এই যে আছে পূর্ব উপকূলীয় সমভূমি ইস্টার্ন কোস্টাল প্লেন অবস্থিত কোথায়, বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল, এই দিকটার কথা বলছে বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল, যেখানে কোন কোন স্টেট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, এখানে যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ, তারপর আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, এই যে পাটটা উড়িষ্যা, তারপরে দেখতে পাচ্ছি কি অন্ধ্রপ্রদেশ, এই যে পুরো এটা অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি তামিলনাড়ু, ঠিক আছে। তাহলে এই যে পাটটা এটা হচ্ছে কি পূর্ব উপকূলীয়। তারপরে পশ্চিম উপকূলীয় আমরা দেখবো আরব সাগরের তীরবর্তী অঞ্চল, এটা হচ্ছে আরব সাগরের তীরবর্তী কি গুজরাট, ঠিক আছে, তারপরে মহারাষ্ট্র,
এই যে এই পার্টটা হচ্ছে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে কর্ণাটকা, ঠিক আছে, এই কর্ণাটকা, তারপরে হচ্ছে কেরালা, ঠিক আছে। তাহলে এই যে স্টেটগুলো আছে এগুলো হচ্ছে দুটি পার্টে ভাগ আছে, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় আর একটা হচ্ছে পশ্চিম উপকূলীয়, ঠিক আছে। কোন কোন স্টেট আছে আমরা দেখে নিলাম একটু মানে একদম উপর থেকে নিচে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আর এদিকে দেখতে পেলাম গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, ঠিক আছে। তাহলে এই যে উপকূলীয় সমভূমি যেটা আছে, যেটাকে আমরা বলি কি কোস্টাল প্লেন, তাহলে এই কোস্টাল প্লেনকে আমরা দুটো ভাগে দেখতে পেলাম, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি বা ইস্টার্ন কোস্টাল প্লেন, আর একটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। পূর্ব উপকূলীয় সমভূমি সেটা হচ্ছে কি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, আর পশ্চিম উপকূলীয় সমভূমি সেটা হচ্ছে কি আরব সাগরের তীরে অবস্থিত। পূর্ব উপকূলীয় সমভূমিতে কোন কোন স্টেটের সাথে আছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আর এদিকে পশ্চিম উপকূলীয় গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা অ্যান্ড কেরালা, ঠিক আছে। এরপরে আসছি আমরা যে ভারতের যেসব রাজ্যের সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক সীমা উভয় আছে, অর্থাৎ সমুদ্র সীমা, ঠিক আছে, আর তার সাথে সাথে কি আছে না আন্তর্জাতিক সীমা উভয় আছে, তারা আছে কি গুজরাট। কারণ কি গুজরাটের এখানে আমরা জানি কি কোস্টাল আছে, তাহলে গুজরাটের আছে আরব সাগরের তীরে অবস্থান, সীমান্ত কার সাথে লাগে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার কার সাথে থাকে, পাকিস্তানের সাথে। ইন্টারন্যাশনাল বর্ডার কার সাথে আছে না পাকিস্তানের সাথে। আর একটা আছে কি পশ্চিমবঙ্গ, যার এদিকে বে অফ বেঙ্গল পাওয়া যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগর পাওয়া যাচ্ছে, আর সীমান্ত কার সাথে লাগে, বাংলাদেশের সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্টেট যার সাথে কি কোস্টাল লাইনও পাওয়া যায় এবং অ্যাজ ওয়েল এস ইন্টারন্যাশনাল বাউন্ডারিও থাকে, তো সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে গুজরাট আর সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এরপরে আসছি এই দুটি রাজ্য ভারতের একমাত্র রাজ্য যেখানে সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক সীমা উভয়ই আছে। তাহলে সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক সীমা উভয়ই আছে দুটো স্টেট যেটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর সেকেন্ড হচ্ছে আমাদের গুজরাট। এরপরে আসছি স্টেট ইন ইন্ডিয়া নট হ্যাভিং কোস্ট লাইন অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার, যেটাকে আমরা বলি কি ল্যান্ডলক স্টেট, ঠিক আছে, নো ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে। যেরকম কি মধ্যপ্রদেশ, তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ কোনো কোস্ট লাইন নেই, কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই। সেকেন্ড আসছে ছত্তিশগড়, তাহলে এই যে ছত্তিশগড় এটাও আমরা দেখতে পাচ্ছি কোনো কোস্ট লাইন নেই, কোনো ইন্টারন্যাশনাল বর্ডারও নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেম এটা, ঠিক আছে, কোনো কোস্ট লাইন নেই, কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা, তাহলে এই যে হরিয়ানা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেম। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় তেলেঙ্গানা, এই তেলেঙ্গানা পার্টটা, ঠিক আছে, কোনো কোস্ট লাইনও নেই, কোনো ইন্টারন্যাশনাল বর্ডারও নেই। তাহলে এগুলো ম্যাপ দেখে আমরা পড়বো বারবার, ঠিক আছে, বারবার দেখলে অবশ্যই মনে থাকবে। এরপরে আসছি নেফা, তাহলে এই যে নেফাটা একটু আমরা দেখে নেবো, সেটা হচ্ছে কি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটাকে আমরা বলছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এর প্রতিষ্ঠা আমরা দেখে নেবো 1954 সালে, ঠিক আছে। 1954 সালে নেফাকে আসাম থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই নেফা যেটা আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, একে আসাম থেকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়। বর্তমান নাম যেটা বলা আছে 1972 সালে নেফাকে অরুণাচল প্রদেশ হিসাবে, ঠিক আছে, রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর এটি 1987 সালে পূর্ণাঙ্গ স্টেট বা ফুল ফ্লেজ স্টেট হিসেবে প্রতিষ্ঠা হয়। তাহলে এর ইতিহাসটা একটু দেখে রাখবো যে 1972 সালে নেফাকে অরুণাচল প্রদেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এরপর 1987 সালে একটি পূর্ণাঙ্গ স্টেট বা ফুল ফ্লেজ স্টেট হিসেবে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। এরপর আসছি লাস্ট কিছু দেখে নেবো একটু 7 সিস্টার স্টেট। অরুণাচল প্রদেশ সীমান্ত ভাগ করে কার সাথে, চীনের সঙ্গে। 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্য হয়। আসাম, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের প্রধান নদীমুখ রাজ্য, টি অ্যান্ড ওয়েল এর জন্য পরিচিত। নাগাল্যান্ড উপজাতি জনসংখ্যা প্রধান, পাহাড়ি এলাকা, ঠিক আছে। মণিপুর যেটা আছে এটাকে বলা হয় জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত। আর মিজোরাম যেটা আছে পাহাড়ি রাজ্য, প্রধানত লুই উপজাতি বসবাস করে। আর ত্রিপুরা ওই একটু আগে বললাম 3 দিক থেকে বাংলাদেশের সীমানা থাকে। মেঘালয় যেটা পাহাড়ি মেঘালয়, ঠিক আছে, অ্যাবর্ড অফ ক্লাউডস এটা। এরপরে লাস্টে আসছি, এখানে আমরা শেষ করছি, ঠিক আছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। জয় হিন্দ।